আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। 47তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2024 সাল। এটা একটা পাবলিক সার্ভিস কমিশন। আর বিসিএস পরীক্ষা কি সেটা আপনারা ভালো করেই জানেন, আর ডিটেলসে আপনাদেরকে বলছি না। এই বিসিএস পরীক্ষা পাশ করার পর আপনারা কোথায় পোস্টিং হবেন না হবেন সেগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার। তারা হচ্ছে কর্তৃপক্ষের উপর নির্ভর করে। পদের সংখ্যা হচ্ছে 3487 জন। অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। চাকরিটি অবশ্যই সরকারি, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে আবেদন করতে পারবে 18 থেকে 32 বছর পর্যন্ত। এর বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা পর্যন্ত। সরকারি সকল সুবিধা আপনি ভোগ করতে পারবেন। এটা 29শে ডিসেম্বর থেকে আবেদনটা শুরু হবে। মনে রাখবেন 29শে ডিসেম্বর 2024 সাল থেকে আবেদন শুরু হবে। আজকে হচ্ছে 18 তারিখ, আর 11 দিন পর আপনি আবেদন করতে পারবেন। 11 দিন কিনা জানি না, হ্যাঁ 11 দিন পর। সো এটার আবেদনের মেয়াদ শেষ হয়ে যাবে আপনার 30শে জানুয়ারি 2025। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। ওয়েবসাইটের নাম হচ্ছে bpsc.teletalk.com.bd। অবশ্যই আমরা নির্দেশনাগুলো সুন্দর করে পড়ব যেন আপনারা খুব সুন্দরভাবে আবেদন করতে পারেন। পরীক্ষা আবেদন করার আগে অবশ্যই আপনাকে 47তম বিসিএস এর বিশেষ কিছু নির্দেশনা জানতে হবে। 47তম বিসিএস সার্কুলারে 2024 বিশেষ নির্দেশনাগুলো হলো নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। যেমন এখন হচ্ছে 3400। দেখা গেছে অনেক বিসিএস ক্যাডার মরে গেছে, কলেরা হয়ে মারা গেছে, কেউ ভালো কেউ অসুস্থ, অথবা কেউ চাকরি বয়স শেষ। তখন এর সার্কুলার আরও বাড়তে পারে, 3500 হতে পারে, 3600 হতে পারে, কিন্তু এর কম হবে না, এটা মনে রাখবেন। তো 47তম বিসিএস সার্কুলারে ইকুইভ্যালেন্সের যে সনদগুলো, এটার একটু ব্যাপারে জানেন। বিজ্ঞাপিত ক্যাডার পদসমূহের জন্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। অর্থাৎ নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোনো প্রার্থী বিদেশ হতে অর্জিত কোনো ডিগ্রিকে বিজ্ঞাপিত বিসিএস ক্যাডার পদসমূহের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে প্রার্থীকে সে মর্মে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক ও পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। মানে হচ্ছে আপনি দেশের বাইরে থেকে যদি অনার্স মাস্টার্স করে আসেন, তারপরে যদি আপনি বিসিএসের জন্য প্রস্তুতি নেন বা আবেদন করেন, অবশ্যই আপনি যেই দেশ থেকে, যেই ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছেন সেখানকার সার্টিফিকেট দেখাইতে হবে, প্রমাণ দেখাইতে হবে। এটাকে বলা হয় ইকুইভ্যালেন্স সনদ। মনে রাখতে হবে ইকুইভ্যালেন্স সনদের জন্য মেডিকেল ডিগ্রিধারীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ডিবিএম, ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরানারি কাউন্সিল এবং অন্যান্য বিষয়ে ডিগ্রিধারীদের শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হলো। মানে যার যার সেক্টর থেকে কেউ ডাক্তার হয়েছে বা কেউ কাউন্সিলর অথবা অন্য কেউ বিভিন্ন, যেমন কেউ সাধারণ শিক্ষা, তার হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, এখান থেকে আপনাদের কাগজপত্র সংগ্রহ করতে হবে, যেটা আমরা খুব সহজভাবেই জানি। একইভাবে বিভিন্ন নামের কোনো ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবির ক্ষেত্রে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ জমা দিতে হবে। সত্যায়িত কপি জমা দেওয়ার পাশাপাশি উক্ত ইকুইভ্যালেন্সের সনদের মূল কপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। মানে হচ্ছে অনেকে ভাবতে পারে আমি অনার্স করেছি, আবার অন্য একটা ডিগ্রি নিছে অনার্সের যেটা সমমান অনার্সের মতো, কিন্তু তাকে তার প্রমাণ দেখাইতে হবে, সেই সনদ দেখায়া। সে প্রথমে হয়তো তার সনদের সত্যায়িত কপি দেখাইতে পারে, কিন্তু যখন মৌখিক পরীক্ষা দিবে লিখিতর পর বা প্রিলিটিলির পর, অবশ্যই তাকে এটার জন্য মূল সনদ নিয়ে যেতে হবে। এটাই জাস্ট বলা হয়েছে। অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা কি হবে? যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি 47তম বিসিএস পরীক্ষা 2024 অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন, এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল 47তম বিসিএস পরীক্ষা 24-এর আবেদনপত্র জমা দেওয়ার
অনলাইন রেজিস্ট্রেশন শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলে তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা 47তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শেষ তারিখের মধ্যে অর্থাৎ 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে। আপনারা বুঝেন নাই, তাই তো? মানে হচ্ছে আপনি এই বিসিএসে আবেদন করার সর্বশেষ সময় তো হচ্ছে 30/12, যেটাকে আমরা বলি এই যে দেখেন 30 জানুয়ারি আবেদন শুরু। তো এইটার আগে যদি আপনাদের কোনো পরীক্ষা, আপনি অন্য কোনো পরীক্ষা দিচ্ছেন, যেমন আপনি তথ্য মন্ত্রণালয়ে পরীক্ষা দিচ্ছেন অথবা ভূমি মন্ত্রণালয়ে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আপনার ফলাফল এখনও বের হয় নাই। ফলাফল বের হওয়ার আগে যদি আপনি বিসিএসের জন্য আবেদন করেন তাহলে ঠিক আছে, কিন্তু ফলাফল বের হয়ে গেছে আবার আপনি আবেদন করছেন বিসিএসের জন্য, তাহলে আপনার এই আবেদন গ্রহণ করা হবে না। এটাই জাস্ট বলা হয়েছে। তারপরে দেখেন অনলাইনে 47তম বিসিএস পরীক্ষায় 24-এর আবেদন পরীক্ষার ফি পূরণ কিভাবে করবেন তার সঠিক নিয়মকানুন আমরা একটু জেনে নিই। তারপরে বলা হয়েছে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ 10/12/2024 খ্রিস্টাব্দ তারিখ। বাংলাদেশ প্রমাণ সময় সকাল 10টা এত মিনিট 00 মিনিট আর কি। তারপরে বলছে এরপর কি বলছে, আপনার 31 ডিসেম্বর স্বয়ংক্রিয়ভাবে ইউজার প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টা খ্রিস্টাব্দ তারিখ বাংলাদেশ প্রমাণ সময়ের রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে 12 নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তারপরে দেখেন কি বলছে, অনুচ্ছেদ 2.3 বর্ণিত সময়সীমার মধ্যে যা অ্যাপ্লিক্যান্টস কপিতেও উল্লেখ করা থাকবে প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। মানে আপনি আবেদনপত্র জমা দেওয়ার আগে বা জমা দিচ্ছেন অথবা ফি জমা দেন না, এর আগে আপনি সংশোধন করতে পারবেন, কিন্তু ফি জমা দিয়ে দিলে আর সংশোধন করা সম্ভব না। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ দেওয়া হলো। এর কারণ হচ্ছে সার্ভার ত্রুটি অনেক সময় থাকতে পারে অনলাইনে, যেহেতু এটা একটা কাজ। সো আপনারা আবেদন করার সাথে সাথে পেমেন্টটা দিয়ে দিবেন। পেমেন্ট আজকে না কালকে পরশু এই ধরনের 6-9 না করে তাড়াতাড়ি পেমেন্টটা দেওয়ার জন্য তারা অনুরোধ করছে। আচ্ছা, পরীক্ষার মধ্যে যে বয়স সীমা, এই বয়স সীমাটা তারা কি বলেছে, প্রার্থীর বয়স 21 হতে 32 বছর। প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অবশ্যই 21 বছর থেকে 32 বছরের ভিতরে তার বয়স থাকতে হবে। নাগরিকত্ব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। মানে আপনি বাংলাদেশের নাগরিক না হলে বিসিএস পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনে অযোগ্য বিবেচিত হবেন। মানে কি, আপনি অনেক ভালো স্টুডেন্ট, ভাবতেছেন ইউরোপে গিয়ে বা কানাডা গিয়ে ওইখানে সুন্দরী একটা নারী বিয়ে করবেন, আপনি এরকম চিন্তা আছে চলে যাবেন, তাহলে আপনি আবেদন করলে লাভ হবে না। আপনি আবেদন করলো, পরীক্ষা দিল, পাশ করলো, যখন আপনি চলে যাবেন তখন আপনি বাদ। এজন্য না করাটাই বলছে তারা। প্রকৃত যোগ্যতাধারী এবং বাংলাদেশ সিভিল সার্ভিস বয়যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা, যেটাকে সিভিল সার্ভিস বলে, বিধিমালা 2014 এর বিধান অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক 47তম বিসিএস পরীক্ষা 24-এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। চাকরিরত প্রার্থী প্রজাতন্ত্রের কর্মে, যেটাকে বলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মানে হচ্ছে
ধরেন একজন সরকারি চাকরি করে ইউনিয়ন অফিসে অথবা পৌরসভায়, কিন্তু তিনি চাচ্ছে সরকারির যে বিসিএস পরীক্ষা দিতে, এই পরীক্ষা দিতে চাচ্ছে, অথবা আধা সরকারি, অথবা সে কোনো হাই স্কুলের শিক্ষক, সে চাচ্ছে বিসিএস পরীক্ষা দিতে, কিন্তু এই সে পরীক্ষার মধ্যে যে অংশগ্রহণ করবে অবশ্যই তাকে তার সেই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সরকারি চাকরি হলে তার পৌরসভা বা তার যেই সংসদ সদস্য হতে পারে, অথবা তাদের বড় বস হতে পারে। তারপর আধা সরকারি হইলে তাদের স্যার, স্কুল কলেজ হইলে তাদের প্রিন্সিপাল, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের বা যারা সিনিয়র আছে তাদের অনুমতি নিয়ে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আদারওয়াইজ তাদেরকে না জানায় পরীক্ষা অংশগ্রহণ করলেন, তারা এসে ব্যাটো দিল, বলল আমার কর্মী পরীক্ষা দিবে, আমি দিব না, তাহলে কিন্তু একটা ঝামেলা তৈরি হবে। ঠিক আছে, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি না করাটাই হচ্ছে ভালো। আপনি কিভাবে অনলাইনে গিয়ে আবেদন করবেন সেটা অনেকেই জানে না। প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেডে ওয়েব অ্যাড্রেসে যেতে হবে, যে ওয়েব অ্যাড্রেসের নাম হচ্ছে bpsc.teletalk.com.bd, অথবা বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ঠিক আছে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে। অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে জেনারেল ক্যাডার, তারপর হচ্ছে টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার, জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার। এই হচ্ছে অবস্থা। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখেন, আপনারা এই লিঙ্কে যাবেন, জাস্ট এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে গিয়ে দেখবেন 3টা ক্যাটাগরি আপনাদের সামনে আসছে। দেখেন এখানে হচ্ছে বিসিএস নন ক্যাডার, ডিপার্টমেন্টাল বা সিনিয়র স্কেল। ঠিক আছে, এখানে দেখেন 44তম, এখানে হচ্ছে 43তম, এখানে 41তম, এখানে হচ্ছে 46তম, আর নোটিশ বা রেজাল্ট। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তো দেখেন 47তমর জন্য কিন্তু এখনও আসে নাই বিদায় কিন্তু 44 বা 46তম অনলাইন অ্যাপ্লিকেশনটা আসছে। যখন আপনাদের 47তম, যেহেতু 47তম শুরু হবে কয় তারিখে বলেন তো, 29শে ডিসেম্বর। তো আজকে হচ্ছে মাত্র 19 ডিসেম্বর, রাইট? সো আরও আপনাকে 10 দিন অপেক্ষা করতে হবে, তখন আপনার এখানে চলে আসবে 47তম বিসিএস এক্সামিনেশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন এখানে যাওয়ার পর আপনারা যাবেন, একটা ফর্ম পাবেন। এই ফর্ম থেকে এই 3টা অপশন পাবেন। আপনারা যেই ক্যাটাগরির, যে সাধারণ শিক্ষার্থী হলে সাধারণ, টেকনিক্যাল হলে টেকনিক্যাল, অথবা জেনারেল টেকনিক্যাল প্রফেশনাল হলে বা বোথ, উভয় ক্ষেত্রে হইলে সেটা দিবেন। প্রার্থী শুধু জেনারেল ক্যাডার প্রার্থী ইচ্ছুক হলে জেনারেল ক্যাডার অ্যাপ্লিকেশন অংশ ক্লিক করবেন। আবেদনপত্র দৃশ্যমান হবে। অনুরূপভাবে টেকনিক্যাল অর্থাৎ কীভাবে হবে সেটা বলে দিছে। ঠিক আছে, তারপর দেখেন প্রার্থীকে অবশ্যই তার 3টি অংশ রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ তার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, পার্ট 2-তে একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে, পার্ট 3-তে দিতে হবে ক্যাডার অপশন। অর্থাৎ 3টি অপশনে বিসিএস অ্যাপ্লিকেশন ফর্মে পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং বিসিএস অ্যাপ্লিকেশন ফর্মের প্রতিটি ফিল্ডে প্রদত্ত তথ্য অনুসরণ করে পূরণ করতে হবে। তারপরে বলছে ডিক্লারেশন, অর্থাৎ বিজ্ঞপ্তির যে ঘোষণা। প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ঘোষণা অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর আবেদনপত্রের সকল তথ্য সঠিক, অর্থাৎ একটা টিকমার্ক দিতে হবে। আপনি টিকমার্ক দিয়ে এরকম একটা টিকমার্ক দেবেন, এখানে থাকবে আবেদন ফর্মে। তখন আপনাকে বলতে হবে, ভাই আমি সব কিছু ঠিকঠাক আছে, বাংলাদেশে আইনানুগ অনুযায়ী আমি সব ঠিক আছে, আমার উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন করা হবে? তার তথ্য কোনো কিছু যদি সে ভুল করে গোপন রাখে তাহলে এটা তার জন্য হুমকি স্বরূপ বা তার চাকরিতে পরবর্তীতে ঝামেলা হইতে পারে। এই মর্মে সে একটা ডিক্লারেশন বা টিক চিহ্ন দিবে। তার ফটো আপলোড কি হবে? হ্যাঁ, এই ফটো আপলোডটা সফলভাবে পূরণ সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। হ্যাঁ, তারপর দেখেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সফলভাবে শেষ হলে পরের ধাপে চলে আসবে। নির্ধারিত স্থানে প্রার্থীকে 300x300 পিক্সেল, হ্যাঁ কম বেশি নয়, হ্যাঁ কী বলছে 300x300 হইতে হবে ইমেজের সাইজ, কিন্তু বেশি হতে পারবে না। ফাইল সাইজ সর্বোচ্চ 100 KB, এর বেশি না। এরূপ অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে। অর্থাৎ আপনি 2 বছর আগে ছবি তুলছেন নায়কের মতো, কিন্তু এখন এটা আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতেছেন বা আপলোড দিচ্ছেন, এটা হবে না। সর্বনিম্ন 3 মাস আগের ছবি আপনি আপলোড দিতে পারবেন, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যেহেতু আবেদন করবেন
3-4 দিন বা 1 সপ্তাহ আগে ছবি তুললেও পারেন বা 1 মাস আগে তুললেও পারেন, কারণ 1-1.5 মাসে তো মানুষ তো বিরাট পরিবর্তন হয় না, ঠিক না? উল্লেখ যে সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না, অবশ্যই রঙিন ছবি দিতে হবে। অ্যাপ্লিক্যান্টস কপিতে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল গণ্য হবে। সানগ্লাস সহ ছবি গ্রহণযোগ্য হবে না, বুঝতে পেরেছেন? সানগ্লাস সহ ছবি আবেদন হবে না। ক্লিক করলে ফটো অ্যান্ড সিগনেচার সম্পর্কে বিস্তারিত নির্দেশ পাওয়া যাবে। কোথায়? ওই যে তাদের ফর্ম লিস্টে, বাট এটা আমরা পরে দিয়ে দেব, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, ঠিক আছে? তারপরে দেখেন সিগনেচারের ব্যাপারটা কি বলছে। অ্যাপ্লিক্যান্টস প্রিভিউতে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে 3/80 পিক্সেলের কম বা বেশি নয়, ফাইল সাইজ সর্বোচ্চ 60 কেবি বেশি নয়, প্রার্থীকে এরূপ মাপে নিজের স্বাক্ষর আপলোড করতে হবে, ঠিক আছে? কি বলছে? অ্যাপ্লিক্যান্টস কপিতে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদন বাতিল হয়ে যাবে। কি বললাম? আপনার সিগনেচার দিতে হবে, নিজের সিগনেচার আপলোড দিতে হবে, আপনার ছবি আপলোড দিতে হবে। এগুলো যদি অ্যাপ্লিকেশন কপি যেটা আপনি প্রিন্ট দিবেন, সেই প্রিন্ট কপিটি যদি শো না করে তাহলে আপনার আবেদন বাতিল। কি বলছে? বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 24, এটাকে বলা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস। বিধান অনুযায়ী পরীক্ষার ফি দিতে হবে আপনাকে। বিপিএসসি ফর্মে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি স্বাক্ষর আপলোড করে নিবন্ধন সম্পন্ন হলে ছবিসহ অ্যাপ্লিকেশনটা সুন্দর করে প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র জমা সম্পন্ন হলে প্রার্থী অনলাইনে একটি ইউজার আইডি, ছবিসহ ও স্বাক্ষরসহ অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন প্রিভিউ 3 অ্যাপ্লিকেশন কপিতে প্রার্থীর ছবি স্বাক্ষর অবশ্যই সঠিকভাবে দৃশ্যমান হতে হবে, বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এখানকার অন্যান্য যে পেমেন্টের পদ্ধতি, সেটা ইউজার আইডি ব্যবহার করে টেলিটক বিডি লিমিটেডের SMS এর মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে প্রার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে 47তম BCS পরীক্ষা 24-এর নির্ধারিত ফি 700 টাকা জমা দিতে পারবেন। তবে বলে রাখা ভালো, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার BCS এর পরীক্ষার ফি 700 টাকা থেকে কমিয়ে 300 টাকা করার উদ্যোগ নিয়েছে। আদৌ এটা কবে হবে সেটা আই ডোন্ট নো, কিন্তু আপনাদেরকে জাস্ট একটা আগাম বার্তা দিয়ে রাখলাম। একই বিধিমালা আর বিধি 9-4 ক্ষয়ের বিধান মতে ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ 100 টাকা জমা দিবেন। বুঝেন? আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ হন তাহলে আপনি 100 টাকা জমা দিবেন, বাকি হচ্ছে সবার জন্য 700 টাকা। উল্লেখ যে ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়ে কোনো প্রার্থী যদি 100 টাকা জমা দিয়ে ফর্ম পূরণ করলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে প্রার্থীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হলো। কি বলছে? আপনি হিজড়াও না, ক্ষুদ্র নিগোষ্ঠীও না, তারপর হচ্ছে প্রতিবন্ধীও না, তারপরেও যদি আপনি 100 টাকা আবেদন ফি জমা দেন, পরবর্তীতে আপনাকে তো দেখলেই বোঝা যাবে আপনি হিজড়া কিনা, ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, অথবা প্রতিবন্ধী কিনা, ঠিক না? তাহলে আপনার প্রার্থিতা বাতিল হবে। এখন আপনি বলতে পারেন প্রার্থিতা বাতিল হবে কেমনে? ভাই, আপনি যখন আবেদন করবেন তখন আপনার ক্ষুদ্র নিগোষ্ঠীর একটা কাগজ দিতে হবে, প্রতিবন্ধী যে তার একটা কাগজ দিতে হবে, অথবা তৃতীয় লিঙ্গের একটা কাগজ আছে, অর্থাৎ এটা প্রমাণস্বরূপ আপনি যে এই শ্রেণীর মানুষ, ঠিক আছে? তখন এটা যদি না পায়, তারপরেও যদি আপনার 100 টাকা ফি পায়, তাহলে এটা বাতিল। BCS পরীক্ষায় কিভাবে ফি জমা দিবেন তার সঠিক নিয়মটা বলে দিচ্ছি। খুব আহামরি কিছু না, সঠিক নিয়মটা হচ্ছে অন্যান্য পরীক্ষায় যেভাবে আপনারা দেন সেভাবে আপনারা জমা দিতে পারেন। তো এর জন্য অ্যাপ্লিক্যান্টস নেম, তারপর 700 টাকা, ফিজিক্যালি ডিসেবল, এথনিক মাইনরিটি গ্রুপ অ্যান্ড থার্ড জেন্ডার যদি থাকে তারা 100 টাকা দেবে। ইউর পিন ইজ 10 ডিজিটের থাকবে। টু পে টাইপ BCS স্পেস ইয়েস স্পেস পিন অ্যান্ড সেন্ড টু এত নাম্বারে, ঠিক আছে? পিন লিখে সেন্ড করুন 16222 নম্বরে, যেমন BCS ইয়েস, তারপর পিনকোড দিয়ে আপনি পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। কংগ্রেচুলেশন জানাবে, আপনার নাম আসবে, সাকসেসফুল জানাবে, তারপর BCS এক্সামিনেশন এত জানাবে, ইউজার আইডি দিবে, একটা পাসওয়ার্ড দিবে। আপনি যদি হারায় ফেলেন পাসওয়ার্ড
বা কোনো কিছু, তখন আবার আপনি সেখানে গিয়ে লিখবেন বিসিএস স্পেস হেল্প, লিখবেন এসএসসি বোর্ড স্পেস এসএসসি রোল স্পেস এসএসসি ইয়ার অ্যান্ড সেন এত এত নাম্বারে, তারপর আপনার পাসওয়ার্ডটা আবার দিবে যদি ভুলে যান আর কি। তারপরে বলছে অ্যাডমিট কার্ড উত্তোলন, অ্যাডমিট কার্ড কীভাবে কী করবেন সেগুলোর ব্যাপারে একটু খুঁটিনাটি যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আশা করছি আপনারা এই ভিডিওতে সমগ্রটা জেনে যাবেন। অনেকে ভাবতে পারেন ভিডিওটা অনেক বড় হচ্ছে, সমস্যার কারণ নাই, স্কিপ করে যেতে পারেন আপনারা, কারণ এই সার্কুলারের সকল খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরব।